নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ নিখোঁজ 4 যুবক ঘর ছাড়ার পর বনানীর একটি রেস্টুরেন্টে একত্রিত হয়েছিল। গত কয়েকদিনেও কোনো হদিশ করতে পারেনি পুলিশ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের গুলশানের একটি রেস্তোরাঁয় রহস্যজনক মৃত্যু। জিজ্ঞাসাবাদ চলছে 5 কর্মচারীর, তদন্ত করছে সিআইডি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইসি পুনর্গঠনে বেগম জিয়ার 13 দফা লিখিত প্রস্তাব রাষ্ট্রপতি কার্যালয়ে। যারা একসময় ভুয়া ভোটার তালিকা করেছিল তাদের মুখে ফর্মুলা বেমানান, মন্তব্য হানিফের। প্রচারণায় জমজমাট নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। তরুণ ভোটারদের বিবেচনায় প্রার্থীর অতীত কর্মকাণ্ড। 1.5 লাখ নতুন ভোটারের মন জয়ে ব্যস্ত প্রার্থীরাও। এবং ঊর্ধ্বতন কর্তাদের খামখেয়ালি নির্দেশে রাজধানীতে চলছে ট্রাফিক পুলিশের টার্গেট মামলা। অস্বীকার কর্তৃপক্ষের, নগরবাসীর দুর্ভোগ চরমে। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ নিখোঁজ 4 যুবক ঘর ছাড়ার পর বনানীর একটি রেস্টুরেন্টে একত্রিত হয়েছিল। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার। তবে এই 4 যুবকের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি তারা। হঠাৎ উধাও হওয়ার ব্যাপারে পরিবারের সদস্যরাও রয়েছেন অন্ধকারে। এদিকে নিখোঁজ 4 যুবকের সবশেষ অবস্থানের ফুটেজ সংগ্রহ করেছে সময় সংবাদ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 1 ডিসেম্বর সন্ধ্যায় বাসা থেকে বের হয় 4 যুবক সাফায়েত, পাভেল, সুজন ও মেহেদি। নিখোঁজের পর 2রা ও 3রা ডিসেম্বর বনানী থানায় আলাদা 2টি সাধারণ ডায়েরি করেন তাদের স্বজনরা। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ঘর ছাড়ার পর তারা একত্রিত হয়েছিল বনানীর একটি রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টের ফুটেজে দেখা যায় সন্ধ্যা 7:30টায় রেস্টুরেন্টটিতে একা বসা পাভেল, পরে তার সঙ্গে যোগ দেয় সাফায়াত। এর 20 মিনিট পর একসঙ্গে প্রবেশ করে সম্পর্কে চাচা ভাতিজা সুজন ও মেহেদি। দীর্ঘক্ষণ সেখানে বৈঠক ও খাওয়া দাওয়ার পর রাত 8:45টায় ক্যাফে থেকে একসঙ্গে বের হয়ে যায় 4 জন। এদের মধ্যে সাফায়াত ও পাভেল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর সুজন কাজ করত একটি বিজ্ঞাপনী সংস্থায়। বরিশাল বিএম কলেজ থেকে পড়াশোনা শেষে মেহেদি ঢাকায় এসেছিল চাকরির খোঁজে। তবে তাদের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া কিংবা কাদের সঙ্গে তারা মেলামেশা করত এসব ব্যাপারে কিছুই বলতে পারছেন না স্বজনরা। না, ওর ভিতরে কোনো পরিবর্তন আমরা পাইনি। যে অবস্থাটা হয়েছে, সুজন যদি কোনো রকম আমার এটুকু একটু দেখতে পায়, অন্তত পক্ষে ওর বাপ মা, ওর ভাই বোনের কথা ভাইবা ও যাতে আমাদের সাথে যোগাযোগ করে, এটাই ওর কাছে আমার সবচেয়ে বড় মেসেজ। না, হঠাৎ করে তার এরকমের কোনো পরিবর্তন আসে না। পুলিশ বলছে যে আপনারা চিন্তা করেন না, আমরা জিনিসটা দেখতেছি। তারপরে চলতেছে এখন এইভাবেই। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র বলছে, নিখোঁজদের মধ্যে সাফায়েত উগ্রবাদে উদ্বুদ্ধ হয়েছিল বলে তথ্য পেয়েছেন তারা, আর বাকিদের ব্যাপারে খোঁজ খবর চলছে। তবে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার বলছেন, জিডির ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছেন তারা। 2 তারিখে এবং 3 তারিখে 2টি জিডি হয়েছে, যেটা 119 নম্বর জিডি এবং 215 নম্বর জিডি। এই জিডি সম্পর্কে যে 4 জন তরুণ রয়েছেন যারা কিনা বনানী মার্কেট থেকে নিখোঁজ হয়েছিলেন, আমাদের তাদের নিখোঁজ সম্পর্কে ইতিমধ্যেই ওই জিডির সূত্র ধরেই আমাদের থানা পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি আমাদের এক্ষেত্রে গোয়েন্দা পুলিশও এই সংক্রান্ত তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। ঘটনা যাই হোক, নিখোঁজদের সন্ধান জানতে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে একটি জাপানি রেস্টুরেন্ট থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রেস্টুরেন্টের একটি কক্ষে শাকিলকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। এই ঘটনার পর রেস্তোরাঁটি সিলগালা করে দিয়েছে পুলিশ। এদিকে শাকিলের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তাফসির বাবুর রিপোর্ট। রেস্টুরেন্টের কর্মকর্তাদের বরাতে দলের নেতারা জানান, মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদু রেস্টুরেন্টের একটি কক্ষে মাহবুবুল হক শাকিলের নিথর দেহ দেখতে পান হোটেলটির কর্মচারীরা। পরে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে সিআইডির ফরেনসিক বিভাগের কর্মকর্তা ও গোয়েন্দারা তথ্য ও আলামত সংগ্রহ করেন রেস্টুরেন্ট থেকে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় হোটেলের কয়েকজন কর্মচারীকে। খবর পেয়ে শাকিলের সহকর্মী ও দলের নেতারা আসেন সেখানে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। শাকিল আমাদের মাঝে নেই, সে দুপুরে ইন্তেকাল করছে। এখন এটা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে এটা হয়তো কার্ডিয়াক ফেলিওর হতে পারে। 7 ডিসেম্বর সকাল 11টায়
আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজার অনুষ্ঠান হবে। প্রথম জানাজা হবে দুপুরবেলা। এই হোটেল কর্তৃপক্ষ স্টাফরা যখন রুমে যায়, ডাকতে যায়, তখন দেখছে যে সে আর নড়ে না। এই জন্য তাকে খবর দেওয়া হয় ফ্যামিলি কাছে, এবং ফ্যামিলি সবাইকে জানিয়ে দেয় এবং তারা এখানে আসে। তারপর আমরা জানতে পারি শাকিলের হঠাৎ মৃত্যুতে তৈরি হয় শোকাবহ পরিবেশ। আমরা অত্যন্ত হতাশ, দুঃখিত এবং গভীরভাবে শোকগ্রস্ত যে শাকিল আমাদের ছেড়ে চলে গেল। সন্ধ্যার পরে শাকিলের মরদেহ নেওয়া হয় বারডেমের হিমঘরে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে সন্ধ্যায় গ্রামের বাড়ি ময়মনসিংহে তার লাশ দাফন করার কথা রয়েছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্বে থাকা মাহবুবুল হক শাকিল জন্মগ্রহণ করেন ময়মনসিংহে 1968 সালে। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সক্রিয় ছিলেন ছাত্রলীগের রাজনীতিতেও। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত করছে সিআইডি। স্বাভাবিক মৃত্যু না হত্যা তা ময়নাতদন্তেই জানা যাবে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নাখালপাড়ায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল হঠাৎ করেই তিনি ইন্তেকাল বরণ করেছেন। গুলশান এক হোটেলে তার মরদেহ পাওয়া গিয়েছে। আমরা পোস্টমর্টম রিপোর্ট পেলে এবং আবার আমাদের খতিয়ে দেখা হচ্ছে যে কি কারণে তিনি মারা গেলেন। সিআইডিও এটা খতিয়ে দেখছে। আমরা আশা করি যদি কিছু এর ভিতরে কোনো কারণ থাকে আমরা অবশ্যই এর রহস্য উদ্ঘাটন করতে পারব। নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার দেয়া 13 দফার লিখিত প্রস্তাব রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছে দিয়েছে বিএনপি। সেখান থেকে সংলাপের আভাস পেয়ে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছে দলটি। এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছে 20 দলীয় জোট। এমন সকল রাজনৈতিক নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে গত 18 নভেম্বর সংবাদ সম্মেলন করে রূপরেখা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে আলোচনার জন্য বিএনপি তাগিদ দিয়ে এলেও আমলে নিচ্ছে না ক্ষমতাসীনরা। 13 দফার এ প্রস্তাবনা রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার জন্য সাক্ষাতের সময় চেয়ে আবেদন করেও সাড়া পায়নি বিএনপি। অবশেষে মঙ্গলবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে 2 সদস্যের একটি প্রতিনিধি দল যায় বঙ্গভবনে। রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিবের কাছে প্রস্তাবনার 2টি কপি ও আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান সম্বলিত দলের মহাসচিব স্বাক্ষরিত একটি চিঠি দেন তারা। বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। দেশে ফেরার পর রাষ্ট্রপতি এ নিয়ে সংলাপের আয়োজন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি তিনি শারীরিক অসুস্থতার কারণে বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য। তিনি ফিরে আসবেন 11 তারিখে। এরপরে ধারাবাহিকভাবে তিনি কর্মসূচি শুরু করবেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, এটি তারা জানিয়েছে। এদিকে সংলাপের আভাস পেয়ে বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ জানান রাষ্ট্রপতিকে। ধন্যবাদ তাকে, তিনি জনগণের যে দাবি সেই দাবিকে সম্মান করেছেন এবং তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে চেয়েছেন। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 20 দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান তিনি। ঐক্যবদ্ধভাবে 20 দলীয় জোটের নেতৃবৃন্দ এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কাজ করবেন, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত বলেও সংবাদ সম্মেলনে প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিবাচক আশা করি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। যারা অতীতে নির্বাচন কমিশনের মাধ্যমে ভুয়া ভোটার তালিকা করেছিল তাদের নির্বাচন কমিশন গঠন নিয়ে ফর্মুলা দেওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বেগম খালেদা জিয়া উনি যখন ক্ষমতায় ছিলেন তখন উনি নির্বাচন কমিশন গঠন করেছিলেন। জাতি কি ভুলে গেছে? বেগম খালেদা জিয়া আপনি 1,30,00,000 ভুয়া ভোটার বানিয়েছিলেন। আপনি এখন ফর্মুলা দিচ্ছেন নির্বাচন কমিশন গঠনের জন্য। বাংলাদেশের জনগণ ওই ধরনের রাজীব মার্কা নির্বাচন কমিশন আর কখনো দেখতে চায় না, বাংলাদেশে আর কখনো হবেও না। অপেক্ষা করুন, মহামান্য রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেয় দেখুন। আপনাদের ফর্মুলা দেওয়ার কোনো কারণ নেই, আর আপনাদের ফর্মুলা দেওয়ার বা প্রস্তাবনা দেওয়ার নৈতিক অধিকার আছে বলে জনগণ মনে করেন না।
উৎসাহ উদ্দীপনায় দ্বিতীয় দিনের মতো চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। মঙ্গলবার সকাল থেকেই গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে আবারও নির্বাচিত করার অনুরোধ ছিল পুরনো প্রার্থীদের কণ্ঠে। আর নতুন প্রার্থীদের মুখে পরিবর্তনের প্রতিশ্রুতি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি থাকছে সবার আগে। পাশাপাশি মনোরম সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রায় সব প্রার্থী। নারায়ণগঞ্জ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। সকালের কুয়াশা কাটতে যেন একটু দেরি করেছে প্রকৃতি। নারায়ণগঞ্জের আকাশে সূর্য আলো ছড়িয়েছে অনেকটা সময় নিয়ে। সূর্যের উত্তাপ বাড়ার পরেই সিটি কর্পোরেশন এলাকা একটু একটু করে মুখর হতে শুরু করে নির্বাচনের প্রচারণায়। নগরের সিদ্ধিরগঞ্জ এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পরিবেশ বান্ধব ডিজিটালায়ন করা এবং মানুষের সুবিধার জন্য যাতায়াত ব্যবস্থাকে সামনে নিয়ে আসা। এছাড়াও আমি বলতে যাচ্ছি সেটা হলো আপনার নারী ক্ষমতায়নের ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। সেই নারীদের সামনে নিয়ে আসা, তাদেরকে সেই কাজগুলি কন্টিনিউয়াস রাখা, মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। এদিকে সমর্থকদের নিয়ে নারায়ণগঞ্জ শহরে প্রচারণায় অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন। নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত হলে বিজয়ী হবেন বলে প্রত্যাশা তার। সবাই আমাদেরকে প্রশ্ন করছে তারা নির্বিঘ্নে তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা, সেই বিষয়টা আমাকে বলছে। আমাদের যে ভোটের যে অধিকারটা সেটা আপনারা ফিরিয়ে দিয়েন, আমরা ইনশাল্লাহ একটা পরিবর্তন করব। দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ আগামী 22 ডিসেম্বর। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রবাসের সময় আরো থাকছে। রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত কিশোর রাব্বির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন করেছে একনেক। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 1,13,092 কোটি টাকা ব্যয়ে দেশের ইতিহাসে সর্ববৃহৎ এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। স্বপ্নের বীজ বোনা হয় গত শতকের 60-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানে। 71 পরবর্তী বাংলাদেশে বঙ্গবন্ধু সরকারের আর্থিক দুর্বলতার কারণে বৃহৎ রূপপুর পারমাণবিক প্রকল্প আর অগ্রসর হয়নি। দেশের বিশাল বিদ্যুৎ চাহিদা মেটাতে 5 দশক পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। রাশিয়ার সহযোগিতায় 5,087 কোটি টাকা ব্যয়ে 2013 সালের অক্টোবরে পাবনায় রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 2030 সালের মধ্যে দেশে মোট 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে মঙ্গলবার অবশেষে একনিক সভায় অনুমোদন দেয়া হলো এই প্রকল্প। এত বৃহৎ অঙ্কের টাকা দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্প বাস্তবায়নে রাশিয়া 4% সুদে 91,040 কোটি টাকা ঋণ দেবে, যা 10 বছরের রেয়াতকাল সহ 20 বছরে পরিশোধ করতে হবে। 2,400 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয়েছে 2025 সাল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই প্রকল্পে আমাদের ব্যয়ের পরিমাণ, প্রাকৃত ব্যয়ের পরিমাণ 1,13,092 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প। আমি মনে করি যে আমাদের একটা ড্রিম প্ল্যান্ট, কারণ এটার লাইফ টাইম অনেক বেশি, প্রায় 60 বছর এটা ব্যবহার করা যাবে নিরবিচ্ছিন্নভাবে। আর এটা কোনো বেসিক ইনপুট কস্ট আর কিছু নাই। আমি আগেই বলছি 1,000 কোটি টাকা বছরে। এতে করে দেখা যাবে যে এটা রেট অফ রিটার্ন অনেক বেশি। 20,000 কোটি টাকা ব্যয়ে ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প এবং 9,700 কোটি টাকা ব্যয়ে যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্প অনুমোদন দিয়েছে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল 2016 ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল 2016 সংসদে পাশ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় 10ম জাতীয় সংসদের 12তম অধিবেশনে এ বিল দুটি পাশ হয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল 2016 সংসদে প্রস্তাব করেন।
সংসদ সদস্যদের কণ্ঠভোটে বিলটি পাশ করা হয়। পরে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল 2016 প্রস্তাবের ফ্লোর দেন। এই বিলটিও সংসদে সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়। মানে সরকারি দলের সংসদ সদস্য এবং বিরোধী দলের করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা। ফেনীর সরকার দলীয় এমপি নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা প্রশ্নে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের দ্বৈত বেঞ্চের এক বিচারপতি হাজারীর সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করে তার পদ খালি করার নির্দেশ দিলেও বেঞ্চের অপর বিচারপতি এর সাথে দ্বিমত পোষণ করে রায় দিয়েছেন। অস্ত্র আইনে করা এক মামলায় সাজা কম খেটে বের হওয়ার অভিযোগ তুলে নিজাম হাজারীর পদ বাতিল চেয়ে করা রিটে এ রায় আসে উচ্চ আদালত থেকে। 2000 সালে করা এক অস্ত্র মামলায় ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর 10 বছরের কারাদণ্ড হয়, যে সাজা হাইকোর্ট এবং আপিল বিভাগেও বহাল থাকে। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2 বছর 10 মাস 1 দিন সাজা কম খেটে বেরিয়ে যান নিজাম হাজারী। পরে জালিয়াতির অভিযোগ এনে কারা কর্তৃপক্ষ আদালতে প্রতিবেদনও জমা দেন। হাজারীর সাজা কম খাটার বিষয়টি গণমাধ্যমে আসলে তার সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে ফেনীর এক যুবলীগ নেতা হাইকোর্টে রিট করেন। মঙ্গলবার এ রিটের চূড়ান্ত রায়ে বিভক্ত আদেশ দিয়েছেন উচ্চ আদালত। বেঞ্চের সিনিয়র বিচারপতি হাজারীর সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করলেও কনিষ্ঠ বিচারপতি দ্বিমত পোষণ করেন। বিভক্ত রায় হওয়াতে সিদ্ধান্ত হয় নাই বলে ধরে নিতে হবে। এখন নিয়ম হলো এটা মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে এবং গেলে উনি আর একটা বেঞ্চ দুজনকে দিয়ে বা তিনজন যাই হোক কনস্টিটিউট করলে আবার নতুন করে হিয়ারিং হবে। উনি কি জেল পুরোপুরি খেটেছেন কিনা বা কিভাবে বেরোলেন সাক্ষী শপথ না নিয়ে, এগুলা সিদ্ধান্ত দেওয়া সঠিক না বলেই আমাদের দ্বিতীয় জাজ যিনি আছেন উনি বলেছেন যে এটা রুল ডিসচার্জ করা হোক। রিটকারীর আইনজীবী জানান, নিজাম হাজারী যে সাজা কম খেটে বেরিয়েছেন এটা সুস্পষ্ট, তবে তা মীমাংসা করতে হবে বিচারিক আদালতে, হাইকোর্টে নয়। যেহেতু একটার সাথে একটা সামঞ্জস্য নেই, সেহেতু উনি বলেছে যে এখনো তার 651 দিন কারা দিবস খাটার বাকি আছে, এজন্য উনি উল্টা অ্যাবসলিউট করেছেন। রিটকারীর আইনজীবীরা বলছেন, নিজাম হাজারী পুরো সাজা খেটে বের হলে আইন অনুযায়ী গত জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হতেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হলো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে। প্রিয় আম্মাকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল। ঊর্ধ্বতন কর্তাদের স্বার্থ রক্ষায় রাজধানীতে চলছে ট্রাফিক পুলিশের টার্গেট মামলা। বড় কর্তাদের অবস্থান ধরে রাখতে তাদেরই মৌখিক আদেশে কার কত বেশি মামলা তা দেখাতেই এই প্রতিযোগিতা, বলছেন মাঠ পর্যায়ের ট্রাফিক সার্জেন্টরা। রাজপথ সচল রাখার থেকে মামলা করার পেছনে সময় দেয় চাপে রয়েছেন তারাও। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, এই অসুস্থ প্রতিযোগিতা থামাতে হলে আধুনিক ট্রাফিক ব্যবস্থাকে উৎসাহিত করতে হবে। সাইফুর রহমান শাকিলের ক্যামেরায় আরো জানাচ্ছেন আহমেদ সালেহিন। যাত্রীরা যাচ্ছিলেন নিজ গন্তব্যে, হঠাৎ মাঝপথে বাসটি থামিয়ে দিলেন এক ট্রাফিক পুলিশ। চালকের কাগজ যাচাই চলে গেল 10 থেকে 15 মিনিট, হলো মামলাও। বাসটির যাত্রীরা অসহায় দৃষ্টিতে দেখছিলেন এমন দৃশ্য। রাস্তায় গাড়ি নামানোর আগে তো এগুলা কাজ করা যায়, এখন তো গাড়ি চলতেছে, এই চলন্ত অবস্থায় তো করা ঠিক না, আমাদের সমস্যা হয়। পুলিশ কর্তৃপক্ষ খালি গাড়ির নাম্বারটা লিখে নিয়ে ওই গাড়ির বিরুদ্ধে একটা মামলা করে দিলেই হয়ে যায়। 10 মিনিট 15 মিনিট আমাদের টাইম নষ্ট হয়, গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে যাইতে হয়, এটা আমাদের অফিসে যাওয়ার জন্য দেরি হয়ে যায়। এই চিত্র শুধু বাসেই নয়, বিভিন্ন যানবাহনেও দেখা মেলে। ট্রাফিক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর শেষ না হতেই জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শুধু 10 মাসে নগরীতে যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে 8,23,211টি, আর জরিমানা 29 কোটি টাকারও বেশি। এদিকে গত বছর এই বিভাগেই মামলা হয়েছিল 5.5 লাখের মতো, জরিমানা আদায় হয় 18 কোটি টাকারও অধিক। এদিকে বছরের 2 মাস বাকি থাকতেই গত বছরের তুলনায় মামলার সংখ্যা বেড়েছে 31%। প্রতিদিন নগরীতে গড়ে মামলা হচ্ছে 3000-এরও বেশি। অনুসন্ধানে মূল রহস্য বেরিয়ে আসে খোদ এক ট্রাফিক সার্জেন্টের মুখে। পরিচয় গোপন রাখার শর্তে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তাদের স্বার্থ রক্ষায় মৌখিক নির্দেশেই চলছে মামলা করার এমন প্রতিযোগিতা। রিকোয়ারমেন্ট আছে যে মামলা এই পরিমাণ করতে হবে, পার ডে 20টা 25টা 30টা মামলা করি। আবার যেমন এখন যেমন পার ডে আপনার 10টা করে করতে,
5টা থেকে 10টা মামলা দিতে হয় পার সার্জেন্ট। আলটিমেটলি প্রেশারটা আসে কার জন্য ট্রাফিকিং বেশি হচ্ছে, কারা বেশি ভিজিবল, কারা মামলা করছে বেশি, এটা নিয়ে আসলে বোঝা যায় যে আসলে কার পারফরমেন্সটা বেশি। বেঁধে দেওয়া টার্গেট মামলার চাপে স্বাভাবিক কাজও ব্যাঘাত ঘটছে বলে দাবি করেন এই কর্মকর্তা। আমার কাজটা কি করতে হবে, আমার কাজ হচ্ছে সমস্যা হলে দেখে মামলা করা। তবে ট্রাফিক বিভাগের কাছে এমন অভিযোগের কোনো তথ্য নেই বলে জানান ডিএমপির ট্রাফিক কর্মকর্তা। আমাদের ফিল্ডে এতগুলো মামলা, এই পরিমাণে মামলা দিতে হবে এই ধরনের কোনো অসুস্থ প্রতিযোগিতা নাই। চাপ কেউ যদি দিয়ে থাকে আমার মনে হয় দেওয়ার কথা না। আমরা অবশ্যই এটা অনুসন্ধান করে দেখব এবং দেখে আমরা এই ধরনের কেউ করবে না এটা আমরা নিশ্চিত করব। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে ডিজিটাল পদ্ধতিগুলোকে কাজে লাগাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগ্রহী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জায়গায় জায়গায় আমাকে কাগজপত্র আছে কি নাই আপনি দেখান, আবার দেখান, এই জিনিসটা হচ্ছে অবশ্যই হয়রানি। আসলে ডিজিটাল ফরম্যাটটাই হচ্ছে এই সুযোগটা যে আপনার ইনফরমেশনগুলো একটা জায়গায় নিয়ে আসা এবং ইনফরমেশনগুলো রেকর্ডেড, তাহলে আমরা এইটাই যদি গুরুত্ব বেশি দেই শৃঙ্খলা আনা সম্ভব। যানজট নিরসনও শিগগিরই ট্রাফিক বিভাগ কার্যকরী উদ্যোগ নেবে বলেও মনে করেন এই পরিবহন বিশ্লেষক। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 2041 সালের উন্নত বাংলাদেশের ভিশনকে সামনে রেখে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরকে আধুনিকায়ন করা হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। পর্যায়ক্রমে খাদ্য বিতরণ কর্মসূচিকে অনলাইন মনিটরিং এর আওতায় আনা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আমাদের টার্গেট 2041 সালে উন্নত দেশে পৌঁছা। এই টার্গেট অর্জন করার জন্য সব অন্যান্য মন্ত্রণালয় বা অন্যান্য বিভাগের কাজগুলো যেভাবে হচ্ছে, আমাদের খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তরকে সেভাবে আমরা ঢেলে সাজাতে চাচ্ছি। খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে বা খাদ্য সংরক্ষণ ব্যবস্থাকে আমাদের যুগোপযোগী করতে হবে, যে কাজটি এরা হাতে নিয়েছেন। বিদ্যমান খাদ্য গুদামগুলো এবং সাইলোগুলো পরিদর্শন করে তাকে আরো মানসম্মতভাবে কিভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়ে সুপারিশ প্রণয়ন করা, খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতির ডাটাবেজের প্রযুক্তি ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করে কৌশল প্রণয়ন করা, সে বিষয়ে সুপারিশ করা। আসলে আমরা খাদ্য বিতরণ পদ্ধতিকে আমরা অনলাইন মনিটরিং করতে চাই। রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত রাব্বির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও স্থানীয়রা। বিকেলে বিক্ষোভ মিছিল থেকে স্থানীয় লোকজন এ দাবি জানান। 3 দিন পেরিয়ে গেলেও 4 জন আসামির মধ্যে মাত্র 1 জন গ্রেফতার হওয়ায় ক্ষোভ জানান তারা। পুলিশ জানিয়েছে মূল আসামি ধরা পড়েছে এবং বাকিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। রাব্বির পরিবারে শোকের মাতম চলছে গত 3 ডিসেম্বর থেকে। দর্জি দোকানের কর্মচারী রাহাতুল ইসলাম রাব্বির কাছ থেকে 4000 টাকা ছিনিয়ে নিতে না পেরে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। রবিন নামে একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সে যেটা মনে করে আমার ছেলেরা মার্ডার করছে, ওর পরদিন যেটা রাত্রে 1:30টা বাজার ছিলাম, ওই না ওসির সামনে নিজে শিকার গেছে কেমনে কেমনে মারছে, চারে তারে না মারে করলি বুঝে। এখন আমরা খবর পাইতে এত কিন্তু খবর পাইনি। স্থানীয়রা জানান, অভিযুক্ত রবিন লালবাগ, কামরাঙ্গীরচর সহ বিভিন্ন জায়গায় মাদক সেবন ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। 4 জনকে আসামি করে মামলা হলেও এ পর্যন্ত কেবল 1 জন গ্রেফতার হওয়ায় ক্ষোভ জানান তারা। আমার বাচ্চার কি লাগা মারা হইলো, এটার বিচার চাই। অনেক টাকা আরো মানুষের থেকে নিছে, মাদক ও নেশা করে অনেক, আবার বিক্রিও করে। আমাদের সংসারের লেখাপড়ার খরচের 3 ভাই বোনের সেই চালাতো, কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে আমার চাচির বুক খালি হয়েছে, আগামীতে আরো মায়ের বুক খালি হতে পারে। ওর ফাঁসি চাই, প্লাস ওদের সাথে যারা আছে আমরা সমস্ত লোকের ফাঁসি চাই। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোনে জানান, বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। রসুলবাগে অভিযুক্ত রবিনের ভাড়া বাসার অন্য সদস্যরা পলাতক রয়েছেন বলে জানান বাড়ির মালিক পক্ষের লোকজন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। অপহরণের পর নাটোরের 3 যুবলীগ নেতাকর্মীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে নাটোর যুবলীগ। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। এদিকে র্যাব পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে স্বজনরা বারবার অভিযোগ করলেও তা অস্বীকার করেছে র্যাব। নাটোর থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
প্রিয়জনকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি স্বজনরা। এর মধ্যেই সুষ্ঠু বিচারের দাবি জানানোর পাশাপাশি বারবারই অভিযোগ করছেন, নাটোরে নিহত যুবলীগ 3 নেতাকর্মীকে গত 3রা ডিসেম্বর উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল র্যাব পরিচয়ে। র্যাবের গাড়ি এসে একটা সাদা গাড়ি একটা কালো গাড়ি এসে আমার শালেকে গাড়ি তুলে, তখন হলে আব্দুল্লাহ প্রশ্ন করেছে যে তোমরা যে র্যাব কি, তখন বলছে হ্যাঁ আমরা র্যাব, তখন গাড়ি থেকে খুলে ওই কার্ড দেখাচ্ছে। তবে অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন র্যাব 5-এর অধিনায়ক। একটা মাইক্রোবাসে কিছু বেসামরিক লোক এসে তাদেরকে যখন ওই এলাকা থেকে চা খাওয়া শেষ করে চলে যাচ্ছিল তাদেরকে নিয়ে চলে যায়। আমরা এটার ব্যাপারে তদন্ত করছি। পরিবারের যে অভিযোগ র্যাব তুলে নিয়ে গেছে এটার ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। এদিকে মঙ্গলবার সকালে নাটোরের কানাইখালী মাঠে নিহত যুবলীগ নেতা সহ 3 জনের জানাজা সম্পন্ন হয়। পরে আয়োজিত এক সমাবেশে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে 72 ঘন্টার আলটিমেটাম দেয় নাটোর যুবলীগের নেতাকর্মীরা। দাবি মানা না হলে উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। জড়িতদের বিচার হবে বলে আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। আমাদের দলের ভিতরে হোক, দলের বাইরের ভিতরে হোক বা যে কোনো গোয়েন্দা সংস্থা হোক, যেই হোক, এর বিচার তার হবেই হবে। 72 ঘন্টার মতো সন্তোষজনক জবাব না পেলে নাটোর সহ গোটা উত্তরবঙ্গে আমরা আন্দোলন প্রতিবাদ মুখর করে তুলব। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা তদন্ত করে দেখছি কারা এই ঘটনার সাথে জড়িত। অবশ্যই যারা জড়িত তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার দিনাজপুরের ঘোড়াঘাট থেকে নাটোরের সাব্বির, আব্দুল্লাহ ও সোহেল নামে যুবলীগের 3 নেতাকর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। সময় সংবাদ, নাটোর। এবারে প্রবাসের একটি খবর। সৌদি আরবের রিয়াদে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইফির সমর্থনে সভা করেছে প্রবাসী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার রিয়াদের বাংলাদেশ অধ্যুষিত বাথার উজির মার্কেটে প্রবাসী ব্যবসায়ী সাইফুল ইসলামের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা আগামী 22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলমত নির্বিশেষে আইভিকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। তারা বলেন, সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জকে আধুনিকায়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হল তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার অন্ত্যেষ্টিক্রিয়া। প্রিয় আম্মার শবযাত্রায় যোগ দেন লাখ লাখ মানুষ। তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। প্রায় 3 মাস ধরে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান 5 বারের মুখ্যমন্ত্রী, ভারতের প্রভাবশালী এই রাজনীতিক। এদিকে জয়ললিতার মৃত্যুর কয়েক ঘণ্টা পর তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তার বিশ্বস্ত রাজনৈতিক সহচর অর্থমন্ত্রী পান্নিরসেলভাম। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হলো তামিলনাড়ুর 5 বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামকে। যে মানুষটির হাত ধরে রাজনীতির জগতে এসেছিলেন জয়ললিতা, জয় করেছিলেন কোটি মানুষের হৃদয়, সেই এমজি রামাচন্দ্রনের সমাধির পাশেই সমাহিত করা হয় তাকে। হিন্দুদের রীতি অনুযায়ী মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলেও দল ও ঘনিষ্ঠজনদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে তার গুরু এমজি রামাচন্দ্রনের সমাধির পাশেই সমাহিত করা হয়। এর আগে জয়ললিতার মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য চেন্নাইয়ের রাজাজি হল থেকে মেরিনা বিচের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রিয় আম্মার শেষ যাত্রা যেন পরিণত হয় জনসমুদ্রে। প্রয়াত মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে ভুগছিলেন ফুসফুস ও হৃদরোগে। তাকে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী সহ সরকার ও বিরোধী দলীয় রাজনীতিবিদ, অভিনেতা অভিনেত্রী, সাধারণ মানুষ। জয়ললিতার মৃত্যুতে তামিলনাড়ুতে 7 দিনের শোক ঘোষণা করা হয়। 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল কলেজ। তামিলনাড়ুর পাশাপাশি কেন্দ্র সরকারও 1 দিনের শোক ঘোষণা করে। জয়ললিতার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তার বিশ্বস্ত সহচর ও অর্থমন্ত্রী পান্নিরসেলভাম। তিনি এবং তার 32 সদস্যের মন্ত্রিপরিষদ একসঙ্গে শপথ বাক্য পাঠ করেন। ভারতের রাজনীতিতে অন্যতম শক্তিশালী নারী হিসেবে পরিচিত ছিলেন জয়ললিতা। গত শতকের 80-র দশকে রাজনীতিতে পা রাখার পর নানা উত্থান পতনের মধ্য দিয়ে চলেন তিনি। তবে রাজনীতির এ যাত্রায় বিতর্কও কম ছিল না। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় দুর্নীতির মাধ্যমে তিনি প্রচুর অর্থ সম্পদ তৈরি করেছেন এমন অভিযোগও আছে তার বিরুদ্ধে। দুর্নীতির এক মামলায় তাকে কারাদণ্ড ও জরিমানাও করা হয়। ভারতের সমৃদ্ধ রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া এমজি রামাচন্দ্রনের হাত ধরে রাজনীতিতে আসেন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা জয়ললিতা। 1987 সালে রামাচন্দ্রন মারা যাওয়ার পর দলের কর্তৃত্ব নেন তিনি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। দাপুটে জয়ে ফাইনালের মঞ্চে পা রাখল ঢাকা ডায়নামাইটস। আন্দ্রে রাসেলের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইটান্সকে 54 রানে হারিয়েছে সাকিবের দল। ঢাকার 8 উইকেটে 140 রানের জবাবে খুলনার ইনিংস থামে 86 রানে। ম্যাচ সেরা হয়েছেন আন্দ্রে রাসেল। এই ম্যাচ হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় তুলে নিয়ে ফাইনালে খেলার সুযোগ আছে খুলনা টাইটান্সের। ঢাকার বিপক্ষে খুলনার 3-3 হলে নিশ্চিত হতো বিপিএল এর ফাইনাল, কিন্তু লিগ পর্বের 2 পরাজয়ের পুনরাবৃত্তি এবার আর হতে দেয়নি ঢাকা ডায়নামাইটস। ক্যারিবিয়ানদের নৈপুণ্যে দাপটের সঙ্গে জয় তুলে নিয়ে সবার আগে ফাইনালে পা রাখল সাঙ্গাকারা সাকিবরা। তবে এদিনও শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল খুলনার হাতেই। এবারের বিপিএলে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া পাকিস্তানের পেসার জুনায়েদ খানের বোলিং তোপে লন্ডভন্ড হয় ঢাকার তারকা খচিত টপ অর্ডার। মেহেদি মারুফ, সাঙ্গাকারা, এভিন লুইসরা যখন ফিরলেন তখন স্কোরবোর্ডে ঢাকার সংগ্রহ মোটে 28 রান। দুই টাইগার ব্যাটসম্যান নাসির সাকিবের ব্যাটে তখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে থাকে ঢাকা ডায়নামাইটস, কিন্তু শফিউলের চোট যেন আশীর্বাদ হয়ে আসে খুলনার জন্য। টি-20 ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়েই ব্যাক টু ব্যাক ওভারে ঢাকার সাকিব ও নাসিরকে ফেরান ক্যারিবিয়ান পার্ট টাইম বোলার আন্দ্রে ফ্লেচার। মোসাদ্দেক 8 রানে ফিরলে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় 6 উইকেট 89 রান। দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন দুই ক্যারিবিয়ান সতীর্থ আন্দ্রে রাসেল ও ডিজে ব্রাভো। 32 বলে তারা গড়েন 49 রানের কার্যকরী জুটি। জুনায়েদ খানের চতুর্থ শিকার হয়ে রাসেল ফেরেন দলীয় সর্বোচ্চ 46 রানে। শেষ পর্যন্ত ব্রাভোর অপরাজিত 23 রানে খুলনাকে 141 রানের টার্গেট ছুড়ে দেয় ঢাকা। এবারের বিপিএলে 140 বা তার কম রান করেও 2টি জয় রেকর্ড আছে। এই পরিসংখ্যান সাকিবদের আত্মবিশ্বাস জোগালেও ফ্লেচার হাসানুজ্জামানের ব্যাটে তা ফিকে হতে থাকে। কিন্তু ঢাকাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন সুপার সাকিব। ফ্লেচার ফিরে যান ব্যক্তিগত 28 রানে। পুরো আসরে খুলনার ব্যাটিং লাইন আপের করুণ দশা এদিন 16 কলা পূর্ণ করে মাহমুদুল্লাহ আউট হবার পর। যদিও ঢাকার পক্ষে যাওয়া খুলনার দুই ব্যাটসম্যানের এলবিডব্লিউ নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এরপর ঢাকার বিস্ফোরক বোলিং এর সামনে অসহায় আত্মসমর্পণ করে খুলনার ব্যাটসম্যানরা। ইনিংসের শুরুতেই ললাটে লিখে যাওয়া পরাজয়টা অবশেষে 22 বল আগে মেনে নিতে হয় রূপসাপাড়ের দলটিকে। গেল আসরে চতুর্থ হওয়া ঢাকা এবার সবার আগে ফাইনালে। তবে এই ম্যাচ হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহীর বিপক্ষে জয় পেলে ফাইনালে খেলার সুযোগ পাবে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ড্যারেন স্যামি ও উইলিয়ামস জাদুতে এলিমিনেটর ম্যাচে 3 উইকেটের দারুণ জয় পেয়েছে রাজশাহী কিংস। এ হারে আসর থেকে বিদায় নিল চিটাগাং ভাইকিংস। টস হেরে শুরুতে ব্যাট করে 8 উইকেটে 142 রান করে তামিমের দল। জবাবে 9 বল ও 3 উইকেট হাতে রেখেই জয় পায় রাজশাহীর রাজারা। ম্যাচ সেরা হয়েছেন ড্যারেন স্যামি। তাসকিনের চতুর্থ ওভারের তৃতীয় বলে 2 রান নিয়ে ভোদৌড় ফরহাদ রেজার, সঙ্গী বিজয় বীর ড্যারেন স্যামি। 9 বল হাতে রেখে শীতের পরন্ত বিকেলে বিজয় কেতন উড়ল রাজশাহীর। গর্বিত স্যামির কাল্পনিক ক্যামেরায় আটকে রইল পুরো দলের জয়োল্লাস, আর তার সঙ্গে আনন্দে মাতল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এক স্যামির কাছে দর্পচূর্ণ হল তামিমের ভাইকিংসের। 143 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 57 রানেই শেষ রাজশাহীর 6 উইকেট। চিটাগাং তখন জয়ের উল্লাসে নেমে পড়ার প্রহর গুনছে, কিন্তু হারার আগে না হেরে যাওয়া স্যামি তখনও ক্রিজে অটল দাঁড়িয়ে। তাকে ডিঙিয়ে সিংহাসনে ওঠা যে কতটা কঠিন তা হারে হারে টের পেয়েছেন রাজ্জাক শুভাশিসরা। ফরহাদ রেজাকে নিয়ে বুক চিতিয়ে স্যামি করেছেন 49 রানের জুটি, আর তাতেই জয় নিশ্চিত হয় রাজশাহীর রাজাদের। ড্যারেন স্যামির নামের পাশে তখন অপরাজিত 55 রান আর ফরহাদ রেজার 19। 3 উইকেটের জয় নিয়ে ফাইনালে খেলার আশা টিকে রইল রাজশাহীর। এর আগে মিরপুরের ঝলমলে আকাশে ছিল গেইল ঝড়ের অপেক্ষা। শীতের হিমেল হাওয়ার মাঝেও উঠবে গেইল তাণ্ডব, কেঁপে উঠবে শেরেবাংলা। কিন্তু সমর্থকদের অপেক্ষা একটু দীর্ঘ করলেন গেইল। টস হেরে ব্যাট করতে নামা চিটাগং অধিনায়কের সঙ্গে উদ্বোধনী জুটিতে মাঠে নামলেন ডোয়াইন স্মিথ, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই 0 রানে তাকে ফেরান তারই স্বদেশী কেস্ট্রিক উইলিয়ামস। আগের 4 ম্যাচে গেইলের ব্যাটে এসেছে 40, 19, 1 ও 5। এরপর কি হবে এবার? তবে শুরুতে কিছুটা অস্বস্তিতে পড়লেও স্পিনারদের পেয়েই স্বরূপে ফেরেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। তামিমকে নিয়ে মাতিয়ে রাখেন পুরো গ্যালারি। তবে দলীয় 82 রানেই লঙ্ঘনে ফরহাদ রেজার হাতে ক্যাচ দিয়ে গেইল বিদায় নেন 44 রান করে। এরপর দ্রুতই ফিরে যান শোয়েব মালিক। এক প্রান্ত আগলে রেখে এবারের বিপিএলে নিজের ষষ্ঠ অর্ধশতক তুলে নেন তামিম। সেই সঙ্গে জায়গা করে নেন বিপিএলের 1000 রানের ক্লাবে। ভাইকিংস যখন তামিমকে কান্ডারি ভেবে স্বপ্নের জাল বুনছে, তখনই সেই উইলিয়ামস আঘাতে তামিম বিদায় নেন 51 রান করে। এরপর উইলিয়ামস ও ফরহাদ রেজার তাণ্ডবে বালির বাঁধের মতো গড়িয়ে যায় চিটাগং। 8 উইকেটে 142
রানে থামে বন্দরনগরী দলটি। এখন পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা কেসরিক উইলিয়ামস 11 রানে 4 উইকেট নিয়ে হয়ে ওঠেন ম্যাচের নায়ক। শুধু বল হাতেই মুগ্ধতা ছড়াননি 26 বছরের এই পেসার, তার কাল্পনিক ক্যামেরার সেলফিও আনন্দে ভাসিয়েছে সবাইকে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ নিখোঁজ 4 যুবক ঘর ছাড়ার পর বনানীর একটি রেস্টুরেন্টে একত্রিত হয়েছিল। গত কয়েকদিনেও কোনো হদিস করতে পারেনি পুলিশ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের গুলশানের একটি রেস্তোরাঁয় রহস্যজনক মৃত্যু। জিজ্ঞাসাবাদ চলছে 5 কর্মচারীর, তদন্ত করছে সিআইডি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইসি পুনর্গঠনে বেগম জিয়ার 13 দফা লিখিত প্রস্তাব রাষ্ট্রপতি কার্যালয়ে। যারা একসময় ভুয়া ভোটার তালিকা করেছিল তাদের মুখে ফর্মুলা বেমানান, মন্তব্য হানিফের। প্রচার প্রচারণায় জমজমাট নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। তরুণ ভোটারদের বিবেচনায় প্রার্থীর অতীত কর্মকাণ্ড। 1.5 লাখ নতুন ভোটারের মন জয়ে ব্যস্ত প্রার্থীরাও। এবং ঊর্ধ্বতন কর্তাদের খামখেয়ালি নির্দেশে রাজধানীতে চলছে ট্রাফিক পুলিশের টার্গেট মামলা। অস্বীকার কর্তৃপক্ষের, নগরবাসীর দুর্ভোগ চরমে। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।